কল্পনা করুন কুরুক্ষেত্রের ময়দান, চারদিকে লাশের স্তূপ, রক্তের নদী আর ধ্বংসের আর্তনাদ। একদিকে দাঁড়িয়ে আছেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ভীষ্ম, যাকে হারানো আক্ষরিক অর্থেই অসম্ভব। হ্যাঁ, একদম অজেয় একজন মানুষ। ঠিক, কোনো অস্ত্র, কোনো বীর তাকে টলাতে পারছে না। কিন্তু যুদ্ধের 10ম দিনে তার পতন ঘটল। আর সেই পতন কোনো অলৌকিক বা দৈব অস্ত্রের আঘাতে হল না, বরং ঘটল এমন একজনের উপস্থিতিতে যার পরিচয় এবং লিঙ্গ হাজার হাজার বছরের পুরনো এক প্রথাগত সমাজ ব্যবস্থাকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছিল। মানে আক্ষরিক অর্থে একটা বিশাল ধাক্কা ছিল সেটার। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন এক বিষয় পা রাখছি যা একাধারে জটিল এবং অবিশ্বাস্য রকমের আধুনিক। আমাদের কাছে থাকা শিখণ্ডী, ডেস্টিনি, আইডেন্টিটি অ্যান্ড দ্য ফল অব ভীষ্মা নামক প্রবন্ধটির উৎসগুলো ঘাঁটতে গিয়ে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। এবং বিষয়টা হলো যে আমরা প্রাচীন সাহিত্য বলতে সাধারণত যা বুঝি এটি তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক। এখানে লিঙ্গ পরিচয়ের তারল্য মানে জেন্ডার ফ্লুইডিটি, কর্মফল এবং নিয়তির এমন এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে যা আজকের দিনের আধুনিক পরিচয়ের ধারণার সাথেও দারুণভাবে মিলে যায়। আমাদের আজকের মিশন ঠিক এটাই। আমরা একজন কৌতূহলী ছাত্রের দৃষ্টিকোণ থেকে এই প্রাচীন উপাখ্যানটিকে বোঝার চেষ্টা করব। আমরা জানব কিভাবে হাজার বছর আগের একটি গল্প প্রথাগত বাইনারি বা দ্বৈত সমাজ ব্যবস্থাকে, যেখানে সবকিছু হয় সাদা না হয় কালো, তাকে চ্যালেঞ্জ করেছে। আর এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কুরুক্ষেত্রের ময়দান থেকে বেশ কিছুটা পিছিয়ে যেতে হবে, কারণ শিখণ্ডীর গল্পের শেকড় লুকিয়ে আছে এক চরম অবিচার, মানসিক আঘাত আর প্রতিশোধের স্পৃহার মধ্যে। ঠিক ধরেছেন, প্রতিশোধের স্পৃহা। আমাদের শুরু করতে হবে অম্বার গল্প থেকে। শিখণ্ডীকে বুঝতে হলে অম্বার ট্র্যাজেডি বোঝাটা অপরিহার্য, কারণ অম্বাই হলেন শিখণ্ডীর পূর্বজন্ম বা অতীত সত্তা। তো ঘটনাটা শুরু হচ্ছে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকার স্বয়ম্বর সভা থেকে। স্বয়ম্বর হল এমন এক অনুষ্ঠান যেখানে কন্যারা নিজেদের পছন্দের পাত্র নির্বাচন করতেন। হ্যাঁ, কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের প্রতি অন্ধভাবে অনুগত এবং আজীবন ব্রহ্মচর্যের কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ ভীষ্ম সেখানে উপস্থিত হন। তিনি তার বৈমাত্র ভাই বিচিত্রবীর্যের জন্য সেই 3 কন্যাকে জোরপূর্বক হরণ করে নিয়ে যান। একটু থামাই এখানে। মানে আমার একটা খটকা লাগছে। একজন আজীবন ব্রহ্মচারী মানুষ কেন হঠাৎ করে অন্য কারো জন্য এভাবে বল প্রয়োগ করে কন্যাহরণ করতে যাবেন? এর পেছনের যুক্তি বা মেকানিজমটা আসলে কি ছিল? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। তৎকালীন রাজতান্ত্রিক বা খাত্রধর্মের রীতির ভেতরে এর উত্তর লুকিয়ে আছে। হস্তিনাপুরের সিংহাসন যাতে উত্তরাধিকারী শূন্য না থাকে সেটা নিশ্চিত করা ভীষ্মের পবিত্র দায়িত্ব ছিল। আচ্ছা। ক্ষত্রধর্ম অনুযায়ী গ্রাম বলে কন্যা হরণ করে আনাটা বীরত্বের লক্ষণ হিসেবেই দেখা হতো। ভীষ্ম কেবল নিজের বংশের রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য এই কাজ করেছিলেন। সেখানে অম্বা বা তার বন্দের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য তার কাছে ছিল না। ও আচ্ছা, মানে পুরো বিষয়টা একটা কাঠামোগত পিতৃতন্ত্রের নিখুঁত উদাহরণ। কিন্তু সমস্যাটা তো চরম আকার ধারণ করল তখন, যখন জানা গেল অম্বা আগে থেকেই শাল্বরাজকে ভালোবাসতেন এবং তাকেই বিয়ে করতে চেয়েছিলেন। একদম তাই। যখন ভীষ্ম এই কথা জানতে পারলেন, তিনি তার নিজের সংজ্ঞায়িত দয়াপরবশ হয়ে অম্বাকে সম্মানের সাথে শাল্বর কাছে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু শাল্ব তো তাকে গ্রহণ করতে পরিষ্কার অস্বীকার করলেন। কি সাংঘাতিক! শাল্বর যুক্তি ছিল অম্বাকে অন্য একজন পুরুষ জনসম্মুখে হরণ করে নিয়ে গেছে, তাই সে এখন কলঙ্কিত। শাল্বর কাছে অম্বা ছিলেন এক ধরনের, কি বলে ওটাকে, স্পয়েলড গুডস বা ব্যবহৃত বস্তুর মতো। কি নিদারুণ এক পরিস্থিতি! ভগ্ন হৃদয়ে অম্বা তখন আবার হস্তিনাপুরে ফিরে এলেন ভীষ্মের কাছে। তিনি যৌক্তিক দাবি জানালেন যে যেহেতু ভীষ্মই তার এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী, তাই ভীষ্মকেই তাকে বিবাহ করতে হবে। কিন্তু ভীষ্ম তার সেই বিখ্যাত এবং কঠোর ব্রহ্মচর্যের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে অম্বাকে বিবাহ করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানালেন।
একবার ভাবলে অবাক লাগে অম্বাকে ঠিক কতটা অসহায় এবং বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। হ্যাঁ, যে মানুষটিকে সে ভালোবাসত সে তাকে প্রত্যাখ্যান করল সমাজের ভয়, আর যে মানুষটির কারণে তার জীবনের এই দুর্দশা সেও নিজের তৈরি করা নিয়মের দোহাই দিয়ে দায়ে এড়ালো। ঠিক এই দায়বদ্ধতার অভাবেই অম্বার মনে সেই তীব্র ক্ষোভের জন্ম দেয়। অম্বার পরিস্থিতি অনেকটা ধরুন কোনো এক জটিল আমলাতান্ত্রিক বা আইনি গ্যারাকলের মতো, যেখানে কঠোর সব নিয়মকানুন আর প্রথার জাতাকলে পড়ে একজন নিরপরাধ মানুষের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, দারুণ একটা উপমা এটা। তাই না? সিস্টেম বা ব্যবস্থার ভেতরে থাকা কেউই তার দায় নিতে চায় না। সবাই বলে, আমি তো শুধু নিয়ম মেনেছি। একদম। এরপর ন্যায়ের আশায় অম্বা পরশুরামের মতো মহাবীরের কাছে গিয়েছিলেন। পরশুরাম ভীষ্মের সাথে যুদ্ধও করেন, কিন্তু সেই যুদ্ধ অমীমাংসিত থাকে। এরপর হিন্দু দর্শনের একটি অত্যন্ত গভীর বিষয় এখানে চলে আসে: তপস্যা এবং কর্মফল। হ্যাঁ, অম্বা মহাদেব শিবের কাছে ন্যায় বিচারের আশায় কঠোর তপস্যা শুরু করেন, এবং শিব তাকে বর দেন যে পরবর্তী জন্মে সে ভীষ্মের মৃত্যুর কারণ হবে। কিন্তু এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। অম্বা তো সেই জন্মেই প্রতিশোধ নিতে চেয়েছিলেন। যখন দেখলেন এই জীবনে তা কোনোভাবেই সম্ভব নয়, তিনি স্বেচ্ছায় আগুনে আত্মাহুতি দিলেন। হিন্দু দর্শনে পুনর্জন্মের ধারণাটি কেবল মৃত্যুর পরের একটি নতুন জীবন বা দেহধারণ নয়, তাই না? একদমই না। এটি হলো অমীমাংসিত ট্রমা, মানসিক আঘাত এবং যন্ত্রণার এক সমাপ্তি বা ক্লোজার খোঁজার একটি শক্তিশালী মাধ্যম। অম্বার আগুনে আত্মাহুতি দেওয়াটা কেবল আত্মহত্যা ছিল না, এটি ছিল ধ্বংসের মাধ্যমে রূপান্তরের এক চূড়ান্ত প্রক্রিয়া। সেই আগুন তাকে নতুন জন্মের দিকে নিয়ে যায়। কিন্তু এই প্রতিশোধের স্পৃহা কি সত্যি ন্যায় বিচারের পথ হতে পারে, নাকি এটি একটি আত্মধ্বংসী চক্র? কারণ অম্বার সেই আত্মধ্বংসী আগুনই তাকে নতুন জন্ম দেয় পাঞ্চাল রাজ দ্রুপদের গৃহে। হ্যাঁ, এবার তার জন্ম হয় শিখণ্ডিনী হিসেবে, একটি নারী শরীরে। আর এখানেই গল্পের বাঁক পুরোপুরি অন্যদিকে মোড় নেয়। কিভাবে? রাজকন্যা শিখণ্ডিনী হিসেবে জন্ম নিলেও শিবের সেই ভবিষ্যৎবাণী দ্রুপদ রাজার মনে গেঁথেছিল। দ্রুপদ জানতেন এই সন্তান ভীষ্মের পতনের কারণ হবে, তাই তিনি জেনে বুঝেই শিখণ্ডিনীকে একজন পুরুষ হিসাবে বড় করতে শুরু করেন। মানে তাকে যুদ্ধবিদ্যা শেখানো হয়, তাকে একজন রাজপুত্রের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়। শুধু তাই নয়, তার একটি রাজনৈতিক বিবাহও দেয়া হয় হিরণ্যবর্মা নামক এক রাজার কন্যার সাথে। ঠিক, কিন্তু বিয়ের পর যখন বাসর রাতে সত্য প্রকাশ পায় যে শিখণ্ডিনী আসলে জন্মগতভাবে নারী, তখন এক বিশাল সংকট তৈরি হয়। রাজ্য জুড়ে কেলেঙ্কারি, প্রতারণার অভিযোগ, এমনকি যুদ্ধের হুমকিও চলে আসে। হ্যাঁ, এই চরম অপমান এবং নিজের অস্তিত্বের সংকট থেকে বাঁচতে শিখণ্ডিনী বনে পালিয়ে যান। আর সেখানেই তার দেখা হয় স্থূলকর্ণ নামক এক যক্ষের সাথে। আমাদের একটু বুঝতে হবে যে হিন্দু পুরাণে যক্ষরা হল প্রকৃতির অতি প্রাকৃত সত্তা। তারা মানব সমাজের কঠোর নিয়মকানুনের ঊর্ধ্বে বসবাস করে। স্থূলকর্ণ শিখণ্ডিনীর দুঃখে কাতর হয়ে সাময়িকভাবে নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে রাজি হন। শিখণ্ডিনী লাভ করেন এক পুরুষের শরীর এবং যক্ষ ধারণ করেন নারীর রূপ। পরবর্তীতে কুবেরের এক অভিশাপের কারণে এই পরিবর্তন স্থায়ী হয়ে যায়। এবং শিখণ্ডিনী সম্পূর্ণরূপে রূপান্তরিত হন শিখণ্ডিতে। আচ্ছা, এখানে আমার মাথায় একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। আমরা যদি একটু গভীরে গিয়ে ভাবি, শিব তো বর দিয়েছিলেন যে শিখণ্ডির নারী হোক বা পুরুষ, সে ভীষ্মের মৃত্যুর কারণ হবেই। হ্যাঁ, নিয়তি তো পূর্বনির্ধারিত ছিল। তাহলে এই শারীরিক লিঙ্গ পরিবর্তনের কি আদৌ কোনো প্রয়োজন ছিল, নাকি এর মাধ্যমে বোঝানো হয়েছে যে তৎকালীন সমাজ যুদ্ধক্ষেত্রে একজন নারীর উপস্থিতি মেনে নিতে এতটা নারাজ ছিল যে স্বয়ং নিয়তিকেও একটি পুরুষ রূপের আশ্রয় নিতে হল? এই প্রশ্নটি সরাসরি প্রাচীন সমাজের মনস্তত্ত্বকে আঘাত করে। সমাজ হয়তো সেই সময়ে যুদ্ধক্ষেত্রে নারীকে মেনে নিতে প্রস্তুত ছিল না, কিন্তু মহাকাব্যটি নিজেই এই প্রথাগত বাইনারি ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। বাইনারি ধারণা মানে ওই নারী এবং পুরুষের কঠোর বিভাজন? ঠিক, যক্ষের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন এটা স্পষ্ট করে যে প্রাচীন ভারতীয় সাহিত্যে পরিচয় কেবল জন্মগত জীববিদ্যা বা বায়োলজিক্যাল ডিটারমিনিজমের ওপর নির্ভরশীল ছিল না। এই বায়োলজিক্যাল ডিটারমিনিজম বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে বলবেন কি? অবশ্যই, মানে সমাজ আমাদের বোঝাতে চায় যে জন্মগতভাবে আমরা যে শরীর নিয়ে জন্মেছি সেটাই আমাদের একমাত্র নিয়তি এবং পরিচয়। কিন্তু শিখণ্ডির গল্প এই ধারণাকে অস্বীকার করে। এটি দেখায় যে পরিচয় বা আইডেন্টিটি অনেক বেশি তরল বা ফ্লুইড। বুঝতে পেরেছি। মানে শরীর এখানে কেবল একটি আবরণ,
আত্মার মূল উদ্দেশ্য বা কর্মই হল আসল পরিচয়। আমরা যদি হিন্দু পুরাণের অন্যান্য কাহিনীর দিকে তাকাই, লিঙ্গ পরিবর্তনের এই ঘটনা কিন্তু সম্পূর্ণ নতুন কিছু নয়। একদমই না। আমরা জানি অর্জুন 1 বছরের জন্য বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন, কিংবা ইলার লিঙ্গ পরিবর্তন, বিষ্ণুর মোহিনী রূপ বা শিবের অর্ধনারীশ্বর রূপের কথা আমরা পুরাণ ঘাটলেই পাই। হ্যাঁ, এসব গল্প বারবার এসেছে, যেখানে দেবদেবী বা মানুষ তাদের রূপ বা লিঙ্গ পরিবর্তন করেছেন এবং সমাজ সেটাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করেছে। কিন্তু এখানে আমার একটা বড় খটকা আছে, এবং আমি একটু দ্বিমত পোষণ করব এখানে। বলুন। বৃহন্নলা বা মোহিনীর রূপান্তরগুলো তো ছিল সাময়িক, সেগুলো মূলত ছদ্মবেশ, অভিশাপ বা দেবতাদের লীলা মাত্র। কিন্তু শিখণ্ডীর রূপান্তর তো সরাসরি একটি বিশাল রাজনৈতিক এবং সামরিক ইতিহাসকে বদলে দিয়েছে। পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। তাই না? শিখণ্ডী না থাকলে হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফলই অন্যরকম হতো। তাহলে এই দুটোকে আমরা একই পাল্লায় মাপছি কেন? আসলে বিষয়টাকে একই পাল্লায় মাপা হচ্ছে না, বরং এগুলো একে অপরের পরিপূরক। আপনার যুক্তিটা জোরালো, শিখণ্ডীর রূপান্তর ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। কিন্তু বৃহন্নলা বা মোহিনীর মতো আখ্যানগুলো কেবল ছদ্মবেশ বা লীলা হলেও এগুলো সেই প্রাচীন সমাজে এক ধরনের সাংস্কৃতিক সহনশীলতা বা কালচারাল টলারেন্স তৈরি করেছিল। ও, মানে একটা ভিত্তি তৈরি করেছিল। একদম। মানুষের মনস্তত্ত্বে এই ধারণাটা গেঁথে দেওয়া হয়েছিল যে লিঙ্গ পরিবর্তন অসম্ভব বা অস্পৃশ্য কিছু নয়, আর সেই পটভূমির ওপর দাঁড়িয়েই শিখণ্ডীর মতো একটি চরিত্র বাস্তব ভূরাজনৈতিক ইতিহাসে এত বড় প্রভাব ফেলতে পেরেছিল। দারুণ একটা পয়েন্ট। অর্থাৎ ছোট ছোট রূপান্তরগুলোই সেই বড় মঞ্চটা তৈরি করে দিয়েছিল। তাহলে এবার আমাদের সেই চূড়ান্ত রণক্ষেত্রে প্রবেশ করা উচিত, কুরুক্ষেত্র। যেখানে ব্যক্তিগত ট্রমা, লিঙ্গ পরিচয়ের এই দীর্ঘযাত্রা এবং আধ্যাত্মিক কর্মফল এসে মেশে বাস্তব যুদ্ধের ময়দানে। যুদ্ধের 10ম দিন কৌরব সেনাবাহিনীর সেনাপতি হিসেবে ভীষ্ম প্রথম 10 দিন রীতিমতো ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিলেন। পাণ্ডবদের পক্ষে তাকে থামানো তো দূরের কথা, তার ধারে কাছে ঘেঁষাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু ভীষ্মের একটি অত্যন্ত কঠোর নৈতিক অবস্থান ছিল। তার ধর্ম বা কোড অফ কন্ডাক্ট বলতো তিনি কখনোই কোনো নারী বা নারী হিসেবে জন্মগ্রহণকারী এবং পরবর্তীতে পুরুষ হওয়া কারোর উপর অস্ত্র তুলবেন না। এবং এখানেই শ্রীকৃষ্ণের সেই অসাধারণ রণকৌশলের বিষয়টি আসে। কৃষ্ণ ভীষ্মের এই মনস্তাত্ত্বিক দুর্বলতাটি খুব ভালো করেই জানতেন। তিনি অর্জুনকে নির্দেশ দিলেন তার রথে শিখণ্ডীকে সামনে রাখতে। হ্যাঁ, ভীষ্ম যখনই রণক্ষেত্রে শিখণ্ডীকে দেখলেন, তিনি হাসি মুখে তার সমস্ত অস্ত্র নামিয়ে রাখলেন, কারণ তিনি নিশ্চিতভাবে জানতেন যে এই শিখণ্ডী আসলে পূর্বজন্মের অম্বা। ভীষ্মের চোখে শিখণ্ডী কেবল বিপক্ষের কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অম্বার সেই পুরনো ক্ষত, সেই অমীমাংসিত কর্মফলের এক জীবন্ত রূপ। ঠিক, ভীষ্ম নিজের প্রতিজ্ঞার কারণে অস্ত্র নামিয়ে নেন এবং সেই সুযোগে অর্জুন শিখণ্ডীর পেছন থেকে অজস্র সরবর্ষণ করে ভীষ্মকে শরসজ্জায় ভূপাতিত করেন। ভীষ্মের এই পতন দেখে মনে হয় তিনি যেন নিজেরই তৈরি করা কঠোর নিয়মের এক জটিল জালে বন্দী হয়ে পড়েছিলেন। কিন্তু এখানে আসল মেকানিজমটা কি ছিল? মানে ভীষ্মের এই পতন কি আসলে তার পূর্ববর্তী অন্যায়ের মহাজাগতিক কর্মফল, নাকি এটি কেবল কৃষ্ণের একটি নিপুণ মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল, যাকে আমরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে থাকি? এখানে আধ্যাত্মিকতা এবং বাস্তবতার এক অপূর্ব সংঘাত ঘটেছে। একদিকে কৃষ্ণের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, তিনি জানতেন ভীষ্ম তার নিজের নিয়মের প্রতি কতটা অন্ধ। অন্যদিকে এটি ছিল ধর্মের বিবর্তনের একটি চূড়ান্ত মুহূর্ত। ধর্মের বিবর্তন বলতে? ভীষ্মের ধর্ম ছিল অত্যন্ত অনমনীয়, প্রথাগত এবং পুঁথিগত। তিনি নিজের ব্রত এবং নিয়মের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে সেই নিয়মগুলো অম্বার মতো সাধারণ মানুষের জীবনে অবর্ণনীয় দুঃখ নিয়ে এসেছিল কিনা তা তিনি একবারও ভাবেননি। অর্থাৎ ধর্ম বা নৈতিকতা সবসময় সরল বা সাদা কালো হয় না। একদম ঠিক। যুদ্ধক্ষেত্রে শিখণ্ডীর মাধ্যমে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রমাণ করে যে কর্মফল থেকে কেউই মুক্ত নয়। মহাকাব্যটি আমাদের দেখায় যে অন্ধভাবে নিয়ম পালন করাটাই সবসময় প্রকৃত ধর্ম নয়। পরিস্থিতির সাথে ধর্মেরও বিবর্তন প্রয়োজন। হ্যাঁ, সত্যিকারের ধর্ম মানুষের কল্যাণে কাজ করে, অন্ধ অহংকারে নয়। আর সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপার হল, ভীষ্ম কিন্তু শিখণ্ডীর প্রতি কোনো ঘৃণা প্রকাশ করেননি। তিনি তার নিয়তিকে মাথা পেতে নিয়েছিলেন।
তিনি বুঝেছিলেন যে অম্বার সেই নীরব যন্ত্রণা আজ সরসজ্জা হয়ে তাকে বিদ্ধ করছে। এটি মহাভারতের অন্যতম বড় একটি শিক্ষণীয় দিক। মহান ব্যক্তিরাও তাদের কৃতকর্মের ফল এড়াতে পারেন না। ন্যায়ের চাকা ধীরে ঘোরে, কিন্তু তা অত্যন্ত নিখুঁত। কুরুক্ষেত্রের যুদ্ধ হাজার বছর আগে শেষ হলেও শিখণ্ডীর প্রাসঙ্গিকতা আজও আধুনিক সমাজে তীব্রভাবে রয়ে গেছে। আমরা যদি আজকের প্রেক্ষাপটে দেখি, সমসাময়িক যুগে শিখণ্ডীর আখ্যানকে কিভাবে বিশ্লেষণ করা হয়। বর্তমান যুগে বিশেষ করে LGBTQ+ সম্প্রদায় কিভাবে এই আখ্যানটিকে দেখে, সেটা আমাদের উৎসগুলোতে দারুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার অনেক প্রান্তিক মানুষ এই চরিত্রটিকে তাদের নিজেদের পরিচয়ের ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে দেখেন। এটি তাদের কাছে এই বার্তার প্রমাণ যে তারা এই সমাজের বাইরের কেউ নন। ঠিক। অর্থাৎ এই প্রাচীন উপাখ্যানটি আধুনিক পরিচয়ের রাজনীতি বা আইডেন্টিটি ডিসকোর্সের সাথে সরাসরি মিলে যাচ্ছে। এই আইডেন্টিটি ডিসকোর্স বলতে আমরা বুঝি সমাজে একজন মানুষ নিজেকে কিভাবে সংজ্ঞায়িত করেন এবং সমাজ তাকে কিভাবে গ্রহণ করে। একদম। ট্রান্সজেন্ডার, নন বাইনারি বা জেন্ডার ফ্লুইড ধারণাগুলো যে আধুনিক সময়ের কোনো নতুন ট্রেন্ড বা পশ্চিমা আবিষ্কার নয়, বরং প্রাচীন কাল থেকেই এগুলো মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ ছিল। শিখণ্ডী তারই একটি বড় প্রমাণ। আধুনিক সাহিত্য, নাটক এবং শিল্পকলায় পিতৃতান্ত্রিক কাঠামো ও সামাজিক নিয়ম ভাঙার প্রতীক হিসেবে শিখণ্ডীর চরিত্রটিকে বারবার ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এবং এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে জেন্ডার বা লিঙ্গ পরিচয় কোনোভাবেই কেবল জন্মগত জীববিদ্যার উপর নির্ভরশীল নয়। পিতৃতান্ত্রিক সমাজের দ্বারা যুগ যুগ ধরে অবদমিত নারী শক্তি যখন ফিরে আসে এবং নিজের অধিকার আদায় করে নেয়, তখন শিখণ্ডী হয়ে ওঠেন সেই প্রতিরোধের চূড়ান্ত প্রতীক। শিখণ্ডীকে আধুনিক যুগের অধিকার আদায়ের বা সামাজিক প্রতিরোধের প্রতীক হিসেবে দেখাটা সত্যিই অসাধারণ। কিন্তু এখানে আমার মাথায় আর একটা চিন্তার উদয় হচ্ছে। বলুন। আধুনিক অ্যাক্টিভিস্টরা যখন এই চরিত্রটিকে তাদের অধিকারের লড়াইয়ে গ্রহণ করেন, তখন কি প্রাচীন কর্মফল বা আধ্যাত্মিক পুনর্জন্মের মূল দর্শনটি কিছুটা ঢাকা পড়ে যায় না? বেশ ভালো একটা পয়েন্ট তুলেছেন। কারণ প্রাচীন যুগে এটি ছিল নিয়তি, শিবের বর এবং কর্মফলের গল্প, আর আধুনিক যুগে এটি হয়ে দাঁড়িয়েছে কেবল ব্যক্তিগত পরিচয়ের স্বীকৃতি আদায়ের সামাজিক লড়াই। এই দ্বন্দ্বটা একেবারে যৌক্তিক। যখন আমরা কোনো প্রাচীন পৌরাণিক চরিত্রকে আধুনিক সমাজবিজ্ঞানের লেন্স দিয়ে দেখি, তখন তার মূল দার্শনিক বা আধ্যাত্মিক প্রেক্ষাপট কিছুটা পরিবর্তিত হয়ে যায়। সেটাই। ঐতিহাসিক প্রেক্ষাপটে শিখণ্ডী নিয়তির একটি হাতিয়ার মাত্র। কিন্তু আধুনিক পাঠকরা যখন শিখণ্ডীকে দেখেন, তারা সেই অতিপ্রাকৃত বা দেবতাদের বরের দিকটির চেয়ে তার সামাজিক বঞ্চনা, আত্মপরিচয়ের সংকট এবং রূপান্তরের অসীম সাহসিকতাকে অনেক বেশি গুরুত্ব দেন। মানে দুটো দৃষ্টিকোণে নিজ নিজ জায়গায় সঠিক এবং প্রাসঙ্গিক। হ্যাঁ, মূল বিষয় হল এই চরিত্রটি এতগুলো শতাব্দী পার হওয়ার পরও আমাদের চিন্তার জগৎকে আলোড়িত করতে সক্ষম। আধুনিক ব্যাখ্যা হয়তো মহাজাগতিক কর্মফলকে সরিয়ে সামাজিক ন্যায় বিচারকে সামনে নিয়ে আসে, কিন্তু দিন শেষে অম্বা হোক বা শিখণ্ডী, লড়াইটা তো সেই অস্তিত্ব রক্ষারই। একেবারে মোক্ষম কথা। তাহলে আমরা যদি আজকের এই পুরো দীর্ঘ আলোচনার একটি সুস্পষ্ট সারসংক্ষেপ টানি, শিখণ্ডী কেবল একজন যোদ্ধা নন, তিনি একই সাথে কর্মফল, নিয়তি, রূপান্তর এবং সামাজিক প্রথা ভাঙার এক অবিস্মরণীয় প্রতীক। একদম ঠিক। শিখণ্ডীর রূপান্তর এবং সবশেষে ভীষ্মের পতন, পুরো যাত্রাটি আমাদের শেখায় যে মানুষের পরিচয় কত গভীর এবং জটিল হতে পারে, আর কিভাবে কর্মফল সময় এবং জন্মান্তরের সীমানা পেরিয়ে নিজের হিসেব ঠিকই চুকিয়ে নেয়। এবং এটি আমাদের বারবার এ বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যে কোনো কাজ বা সিদ্ধান্তের পরিণতি কতটা সুদূরপ্রসারী হতে পারে। ভীষ্মের সেই একটা দিনের হঠকারী সিদ্ধান্ত পুরো কুরু বংশের ইতিহাস এবং ভবিষ্যৎ বদলে দিয়েছিল। নিয়তি কাউকে ক্ষমা করে না। বিদায় নেওয়ার আগে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে একটি বিষয় সবাইকে একটু ভাবতে অনুরোধ করব। যুদ্ধক্ষেত্রে শিখণ্ডীর মাধ্যমে অম্বার বহু প্রতীক্ষিত প্রতিশোধ তো পূর্ণ হল। হ্যাঁ, পূর্ণ হল। কিন্তু ভীষ্মের পতনের পর শিখণ্ডী যখন কুরুক্ষেত্রের রক্তস্নাত ময়দানে দাঁড়িয়েছিলেন, তখন কি সেই প্রতিশোধ তার আত্মাকে সত্যি কোনো শান্তি দিতে পেরেছিল? খুব গভীর একটা প্রশ্ন। নাকি প্রতিশোধ নেওয়ার পর তিনি কেবল নিয়তির ব্যবহার করা একটি অস্ত্রে পরিণত হয়ে নিজের বাকি জীবনের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিলেন?
মানুষের জীবনের কোনো গভীর ক্ষোভ কি মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়, নাকি অম্বার মতো তাকে পুরোপুরি আচ্ছন্ন করে রাখে? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এটি এমন এক প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও গভীরে প্রবেশ করব আমরা। ভালো থাকবেন সবাই।